সর্বজনীন পেনশন স্কিম চালু করার আগে এই পেনশন স্কিম নিয়ে সরকার যে গেজেট প্রকাশ করেছে, এই গেজেটের কয়েকটি ধারা কিন্তু আপনার অবশ্যই জানা উচিত। কারণ এত লম্বা সময়ের জন্য আপনি একটি প্রজেক্ট চালু করবেন, আমার মনে হয় সব কিছু জেনে বুঝে তারপরে এটি চালু করা উচিত। তা না হলে ভবিষ্যতে গিয়ে যেন কোনো কারণে আফসোস করতে না হয়। সবগুলো ধারা কিন্তু আপনাকে জানতে হবে না, মোটা দাগে আমার কাছে 5-6টা ধারাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। গেজেটের 4 নম্বর ধারায় উল্লেখ আছে 18 বছর বয়স থেকে শুরু করে 50 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক এই স্কিম চালু করতে পারবে। আশা করি এটা আপনারা সবাই জানেন, সো এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। 5 নম্বর ধারার 4 নম্বর উপধারা খেয়াল করুন। আপনি যদি নির্ধারিত তারিখের মধ্যে আপনার এই পেনশনের কিস্তি দিতে না পারেন, তাহলে পরবর্তী 1 মাস পর্যন্ত আপনি বিনা জরিমানা এই কিস্তি দিতে পারবেন। 1 মাস পার হয়ে গেলেই পরবর্তী প্রতিদিনের জন্য 1% হারে আপনাকে জরিমানা দিতে হবে। এবং 5 নম্বর উপধারায় আছে যে একটানা 3 কিস্তির টাকা যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার পেনশন হিসাবটি অটোমেটিক স্থগিত হয়ে যাবে এবং এই প্রতিদিনের জন্য 1% হারে জরিমানা দিয়ে তারপরে আপনি হিসাবটি অ্যাক্টিভ করতে পারবেন। তা না হলে আপনার পেনশন হিসাবটি স্থগিতই থাকবে। 6 নম্বর ধারা অনুযায়ী কোনো চাঁদাদাতা চাঁদা প্রদানকালে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে যদি চাঁদা দিতে অক্ষম হয়, তাহলে পেনশন কর্তৃপক্ষ বরাবর তাকে লিখিত আবেদন করতে হবে। তখন পেনশন কর্তৃপক্ষ তার এই আবেদন যাচাইয়ের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করবে। মেডিকেল বোর্ডের সুপারিশ ব্যতীত কোনো চাঁদাদাতাকে অসচ্ছল ঘোষণা করা যাবে না। তার মানে এটা নিশ্চিত যে অক্ষমতা ব্যতীত আপনি মন চাইলেই যে কোনো সময় পেনশন হিসাব বন্ধ করতে পারবেন না। 7 নম্বর ধারা অনুযায়ী কোনো চাঁদাদাতা মানসিক অসামর্থ্যের কারণে কর্তৃপক্ষ কর্তৃক যখন অক্ষম ঘোষিত হবে, তারপরে কর্তৃপক্ষ সেই ভারসাম্যহীন ব্যক্তির নমিনি বরাবর তার এই পেনশন স্কিম ন্যস্ত করতে পারবে। তখন এই তার নমিনি মাসিক কিস্তি দিয়ে পেনশন হিসাবটি চালিয়ে নিয়ে যেতে পারবে। 8 নম্বর ধারা অনুযায়ী কোনো চাঁদাদাতা নিখোঁজ হয়ে গেলে তখন নমিনি থানায় একটি সাধারণ ডায়েরি করবে এবং পেনশন কর্তৃপক্ষকে পেনশনার ব্যক্তির নিখোঁজ হওয়ার ব্যাপারটি অবহিত করবে। নিখোঁজ ব্যক্তি যদি 7 বছরের মধ্যে ফিরে না আসে, তখন পেনশন কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। তার মানে কোনো পেনশনার নিখোঁজ হয়ে গেলে 7 বছরের মধ্যে নমিনি কিন্তু তার টাকা পাবে না। 10 নম্বর ধারা অনুযায়ী কোনো চাঁদাদাতা তার স্কিমের বিপরীতে এক বা একাধিক নমিনি দিতে পারবেন এবং এই পেনশনার ব্যক্তি যে কোনো সময় তার নমিনি বাতিল করে নতুন নমিনি দিতে পারবেন। খেয়াল করুন, যে কোনো সময় কিন্তু নমিনি বাতিল করে নতুন নমিনি দেওয়া যাবে। তবে নমিনি নাবালক হইলে চাঁদাদাতার মৃত্যুর পর নমিনি সাবালক না হওয়া পর্যন্ত নমিনির পক্ষে স্কিমের প্রাপ্য অর্থ উত্তোলন বা গ্রহণের জন্য চাঁদাদাতা একজন অভিভাবক নিযুক্ত করবেন। তখন এই নাবালক নমিনির পক্ষে সেই নিয়োগকৃত ব্যক্তি তার টাকা উত্তোলন করতে পারবেন। 13 নম্বর ধারা অনুযায়ী কোনো চাঁদাদাতা যৌক্তিক কারণ দেখিয়ে এক স্কিম থেকে অন্য স্কিমে যেতে পারবেন। যেমন প্রগতি থেকে সুরক্ষা, সুরক্ষা থেকে প্রগতি। আবার চাঁদার হারও পরিবর্তন করা যাবে। ধরুন 1000 টাকার কিস্তি চালু করে পরবর্তীতে 2000 টাকা করা, বা 2000 টাকার কিস্তি চালু করে পরবর্তীতে 1000 টাকা করা। এগুলো কিন্তু যৌক্তিক কারণ দেখিয়ে যে কোনো সময় পরিবর্তন করা যাবে। 15 নম্বর ধারায় আছে দেখুন, চাঁদাদাতা নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ, গৃহ মেরামত এবং সন্তানের বিবাহের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনে জমাকৃত অর্থের 50% ঋণ হিসাবে উত্তোলন করতে পারবেন। তার মানে এই স্কিমে আপনার যত টাকা জমা থাকবে তার অর্ধেক আপনি ঋণ হিসেবে নিতে পারবেন এই পেনশন কর্তৃপক্ষ থেকে। ভিউয়ার্স, সর্বজনীন পেনশন রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। এই পেনশন রিলেটেড যে কোনো তথ্য পরামর্শের জন্য এবং যে কোনো প্রকার অসুবিধায় সহযোগিতার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমার এই ফেসবুক পেজটি ফলো করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।